যুক্তরাষ্ট্রের বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি, হেনস্থা এবং গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রে কিন্তু ডক্টর ইউনূসকে আবারও আক্রমণ করা হয় এবং তারা আবারও রাজপথে তুলপাড় পরিস্থিতি করছে। এদিকে আজ রাতে যুক্তরাষ্ট্রে আবারও ডক্টর ইউনূসের উপর আক্রমণ করে আওয়ামী লীগ কর্মীরা। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি 3 দলের মুখোমুখি সংঘর্ষ, সেখানে সবার খারাপ অবস্থা হয়েছে। আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। তারা ইউনূসের এই নির্যাতন থেকে, এই জালিম সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চায়। বাংলাদেশে এখন কিসের শাসন চলছে? বাংলাদেশে এখন হিটলারি শাসন চলছে। মেহি রাজা, মেহি মন্ত্রী। বাংলাদেশে এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন আমাদের শান্তি কাকু। অনেকে হয়তো ইউনূসের ভণ্ডামি ধরতে পারেননি, বাট আমি আপনাদের চোখে আঙুল দিয়ে তার সেই ভণ্ডামিগুলা দেখিয়ে দিতে চাই। দর্শক, আওয়ামী লীগের জোর তৎপরতা যখন দেখছি আমরা বিভিন্নভাবে, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন, দেশে ফিরে এসে তিনি বীরের বেশে আবার অবস্থান করবেন, আবার আওয়ামী লীগ রাজনীতি করবে আগামী। দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল, কিন্তু এখনো দেখা হলো না। কি কাণ্ড বলুন! রাষ্ট্রের এত টাকা খরচ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে না পারাটা নিঃসন্দেহে হতাশাজনক। এদিকে আবারও জাতিসংঘের সামনে ভয়াবহ সংঘর্ষ। আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ রণক্ষেত্র। সন্ধ্যায় ডক্টর ইউনূসের গাড়ি বহরে হামলায় আহতের ঘটনায় উত্তপ্ত জাতিসংঘ। এবার ভয়ানক আহত হয়েছেন ডক্টর ইউনূস। হ্যাঁ, ভয়াবহভাবে আহত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আবারও উত্তপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজপথ। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ডক্টর ইউনূস যখন যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন, তখন তার সহকর্মীদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং তাদের গাড়িবহরে হামলা করা হয়েছিল। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আবারও ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ কর্মীরা সরাসরি আক্রমণ করে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি এই 3 দলের মধ্যে মুখোমুখি একটা সংঘর্ষ হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইতিমধ্যে আজ রাতে যুক্তরাষ্ট্রে যা হচ্ছে এবং ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়ার পর যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে যে তারা ইউনূসের এই নির্যাতন থেকে, এই জালিম সরকার, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চায়। আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে। আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাবো প্যারিসে, সেখানেও ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সারা পৃথিবী জুড়ে এই ইউনূসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনূসের যে এই খুন, এই ধর্ষণ, এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা, এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া, সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনূস থেকে পরিত্রাণ চায়। সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে। নট নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে, কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে, কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে, কেউ দলকে ভালোবেসে এসেছে। এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনূস থেকে, এই মধ্যযুগ থেকে, এই টেররিস্ট, এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই। এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে 104 জনকে নিয়ে শত কোটি টাকা খরচ করেছে, এই টাকা কার? এই টাকার হিসেব কে দেবে? কেন একটা লোকের সাথে 5 জন প্রেস সচিব আসবে? কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই, সে বসে বসে ঘুমাচ্ছে আর শপিং করছে, সে কেন আসবে? তার মেয়েদের কি কাজ? মনিকা ইউনূস, দিনা ইউনূসের কি কাজ? তো মানুষ প্রশ্ন করছে, দেশবাসী এই জবাব জানতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত পেছনে মানুষজন এসেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তাদের কথা। যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, প্রত্যেকটি সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আজকের এই জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে। আপনারা জানেন শুধু মহাজন ইউনূস, তার বিরুদ্ধে সবাই এখানে দল মত নির্বিশেষে যুক্তা নিক্ষেপ করছে, ডিম থেরাপি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যানার হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
বিক্ষোভে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের তীব্র নিন্দার পাশাপাশি তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার ঘোষণা দেয় দলটির নেতাকর্মীরা। একই সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার মানুষের জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ব্যর্থতায় পর্যবেসিত হতে দেব না। আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমাদের শান্তি কাকু ইউনূস গতকাল জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিয়েছে। অধিবেশনে যোগদান ও বক্তব্য সম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা উচিত। অনেকে হয়তো ইউনূসের ভণ্ডামি ধরতে পারেননি, বাট আমি আপনাদের চোখে আঙুল দিয়ে তার সেই ভণ্ডামিগুলা দেখিয়ে দিতে চাই। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব সময় আন্তর্জাতিক কূটনীতির একটা বিশাল মঞ্চ হিসেবে বিবেচিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন অধিবেশনে বক্তব্য দিতে ওঠেন তখন দেখা যায় অনেক দেশ ওয়াকআউট করেছে। ভিডিও এবং ছবিতে ফাঁকা আসনের দৃশ্য স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। অথচ এ সময় কক্ষে বসা দেখা গেছে মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের। এদের মধ্যে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের, এনসিপির আখতার হুসাইন। এই উপস্থিতি নিছক প্রটোকল মেনে বসে থাকার বিষয় নয়, এইটা নিঃসন্দেহে একটা প্রতীকী বার্তা। বাংলাদেশের স্বাধীনতার পর এই পর্যন্ত প্রতিটি সরকার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে নিয়েছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এমন এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধিদের কক্ষে থাকা স্বাভাবিকভাবে ব্যতিক্রমী বার্তা বহন করে। অনেক দেশ যেভাবে ওয়াকআউট করে ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে, বাংলাদেশের প্রতিনিধিদের সেখানে বসে থাকা মানে হলো প্রকাশ্যে বিরোধিতা করছে না। কূটনৈতিক ভাষায় এটিকে বলা যেতে পারে নীরব স্বীকৃতি বা অন্তত নিরপেক্ষ অবস্থান। আর যদি এটা নিছক ফটো সেশনের মুহূর্ত হয় তবুও রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। 1967 সালের সীমারেখা ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধান, এটা হয়তো অনেকে জানেন না। কেউ এটার বিস্তারিত জানতে চাইলে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তবে এখানে বিস্তারিত ব্যাখ্যা করা পসিবল না, কিঞ্চিত ব্যাখ্যা করতেছি। ইউনূস যেটা বলেছে আর কি। ইউনূসের বক্তব্যের দ্বিতীয় দিকটি আরো গুরুত্বপূর্ণ। সে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধান হবে 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান, অর্থাৎ পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের জন্য এবং পশ্চিম জেরুজালেম ইসরায়েলের জন্য নির্ধারিত হবে। এটা নতুন কোনো ধারণা নয়। পশ্চিমা বিশ্ব বহুদিন ধরে এই সমাধানকেই সামনে আনছে, কিন্তু বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কেউ এতদিন প্রকাশ্যে এই প্রস্তাব সমর্থন করেনি, কারণ এটা স্বাভাবিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দেয়। বাংলাদেশের জনগণের ঐতিহাসিক অবস্থান ছিল ইসরায়েলের দখলদার রাষ্ট্র হিসেবে দেখবে এবং রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিলেন, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। অতএব ইউনূসের এই বক্তব্য বাংলাদেশের দীর্ঘ 54 বছরের পররাষ্ট্রনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। তার এই অবস্থানকে অনেকেই দেখছেন শর্ত সাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি হিসেবে। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইউনূসের এই অবস্থান? কেন ইউনূস এভাবে ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখালেন? কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা সামনে চলে আসে এগুলো ভাবতে গেলে। প্রথমত, পশ্চিমা বিশ্বের চাপ ও প্রত্যাশা। ইউনূস পশ্চিমা বিশ্বের নিকট ঘনিষ্ঠ ও গ্রহণযোগ্য নেতা। তার সরকারের টিকে থাকা অনেকাংশে পশ্চিমা সমর্থনের উপর নির্ভরশীল, ফলে তিনি তাদের নীতির সাথে এক থাকতে চাইছেন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন অনেক আরব দেশ ইতিমধ্যে এগিয়েছে। বাংলাদেশ সেই ধারা অনুসরণ করতে পারে এমন একটি বার্তা হয়তো তিনি দিতে চেয়েছেন। তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ। আশ্চর্যজনকভাবে জামায়াত, কওমি, মাজারপন্থী সব ধরনের ইসলামপন্থী দল বর্তমানে ইউনূসকে একক নেতৃত্ব হিসেবে মেনে নিয়েছে। এরা ঐতিহাসিকভাবে ইসরায়েল বিরোধী হলেও এবার তাদের মধ্যে নীরব সমঝোতা দেখা যাচ্ছে। নেতানিয়াহুর বক্তব্যের সময় কক্ষে বসে থাকা সেটাই কার্যত প্রমাণ করে। যদি সত্যি বাংলাদেশ এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিকে অগ্রসর হয়, তবে এটা হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক যুগান্তকারী পরিবর্তন। এই পরিবর্তন শুধু আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করবে না, বরং আভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে। বাংলাদেশের জনমতের একটা বড় অংশ এখনো ফিলিস্তিনপন্থী, ফলে এই সিদ্ধান্ত জনসন্তোষ ডেকে আনতে পারে। একই সঙ্গে মুসলিম বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের ভাবমূর্তির উপরে প্রভাব পড়তে পারে। জাতিসংঘের মঞ্চে ইউনূসের গতকালের উপস্থিতি ও বক্তব্য বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল। নেতানিয়াহুর বক্তব্য শোনার মধ্য দিয়ে এবং 1967 সালের সীমারেখা ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ইসরায়েলের ব্যাপারে আর আগের মতো করা অবস্থানে নেই। এটি নিছক কৌশলগত কূটনৈতিক অবস্থান নাকি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির সূচনা, এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল, কিন্তু এখনো দেখা হলো না।
কি কাণ্ড বলুন। রাষ্ট্রের এত এত টাকা খরচ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে না পারাটা নিঃসন্দেহে হতাশাজনক। তবে একটি ছবিতে ডক্টর ইউনুস ও তার কন্যাকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে দেখতে পেয়েছি। লোকে বলছে ফেক ছবি, কিন্তু সেটা হয়তো নয়। কিন্তু এই ছবি দিয়ে তো কিছু প্রমাণও করতে পারছেন না মহাজন। শুধু এই একটি ছবির মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে বলুন তো? রাষ্ট্রের কত টাকা খরচ হলো এই একটি ছবির পেছনে? চলুন জানা যাক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাম্প্রতিক সফর নিয়ে যত কাণ্ডকারখানা ঘটেছে তা এক কথায় বাংলাদেশের মানুষের সঙ্গে একটা তামাশা। রাষ্ট্রের টাকা 110 জনের লট বহন নিয়ে নিউ ইয়র্কে গেছেন ডক্টর ইউনূস, যেখানে উদ্দেশ্য ছিল মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিতি দেখানো, কিন্তু আড়ালে রাজনৈতিক লবিং চলেছে বলে আমরা জানি। অথচ সেই লবিং এর জন্য পাকিস্তানের একটি কোম্পানিকে 400-500 কোটি টাকা দিয়েও তিনি যা চাইছিলেন তা মেলেনি। তবে একেবারেই কিছু মেলেনি তা নয়। জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রগুলোর প্রধানদের জন্য স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি সংবর্ধনা এবং নৈশভোজের আয়োজন করে থাকে প্রেসিডেন্টের পক্ষ থেকে। সেখানে এই সকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি তোলার সুযোগ পান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ, যে ছবিতে দেশটির ফার্স্ট লেডিও থাকেন সাধারণত। এরকমই একটি ছবি বাংলাদেশের পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ধরে নিচ্ছে এই ছবিটি সত্য, কারণ এরকম ছবি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া সকল সরকার প্রধানই তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে। কিন্তু প্রশ্ন তাতে কম হয় না। কিন্তু তাতে কি রাষ্ট্রে এত টাকা খরচ করে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের এই বিলাসী আয়োজনের যৌক্তিকতা প্রমাণ হয়? আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে এই পুরো অর্থ খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক উন্নয়নের জন্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের জন্য। কিন্তু সেটি এখনো হয়নি, সে তো বোঝাই যাচ্ছে হবেও না হয়তো। আপনারা হিসেব করতে থাকুন এই একটি গ্রুপ ছবির মূল্য তাহলে কত পড়লো আপনার দেওয়া করের পয়সা থেকে বা ট্যাক্সের পয়সা থেকে। আমি ডক্টর ইউনূসের এবারকার নিউ ইয়র্ক সফরের আরেকটু বিস্তারিত জানাই আপনাদের। আগে আপনাদের জানিয়েছিলাম যে কেন এই সফর মূল পরিকল্পনা ছিল ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করানো। কিন্তু যত টাকা ঢালাই হোক না কেন, ইউনূস ও তার কোন সফর সঙ্গীকে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সুযোগ করে দিতে পারেনি ওই লবিস্টরা। এমনকি কারো সঙ্গে হাত মেলানোর মতো ছোট্ট সাক্ষাৎ হয়নি। অথচ এর জন্য বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব নাসিমুল গনিকে পাকিস্তান পাঠানো হয়েছিল এবং 9 দিন সেখানে রাখা হয়েছিল। মানে এই সফরের, এই যে ডক্টর ইউনূস আমেরিকা সফরে গেলেন, এই সফরের শুরু আসলে সেখান থেকেই, ওই নাসিমুল গনির পাকিস্তান সফর থেকে। কিন্তু শেষমেশ কি হলো? সব পয়সা পানিতে গেল। ট্রাম্পের সঙ্গে বৈঠক তো দূরের কথা, ইউনূসরা শুধু সাধারণ নৈশভোজের ফটো সেশনে গিয়ে নিজেদের উপস্থিতি মিটিং হিসেবে দেখাচ্ছে। এবার আসা যাক জাতিসংঘের অভূতপূর্ব ঘটনাটিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তৃতা শুরু করলে বিশ্বের অনেক দেশের নেতা হল ত্যাগ করে চলে গিয়েছেন। সেই মুহূর্তে ডক্টর ইউনূস এবং তার দলবল কি করছিলেন? তারা সেখানে বসে বক্তৃতা শুনেছেন বলে অভিযোগ আছে। বাংলাদেশ বিশ্বের বাকি 50-60টি দেশের মতো ওয়াকআউট করেনি বলে খবর বেরিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা হচ্ছে। কারো কারো মতে ইউনূস সরাসরি ওয়াকআউটটি এড়ানোর জন্যই পুরো বক্তৃতার আগেই সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন। যেভাবেই হোক, নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়ানোর কোনো উদ্যোগ আমাদের ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমনকি যেখানে সমস্ত মুসলিম রাষ্ট্র, আরব রাষ্ট্রগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন, সেখানে বাংলাদেশকে ডাকা হয়নি। কেন হয়নি সেটা আপনি বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগের জোর তৎপরতা যখন দেখছি আমরা বিভিন্নভাবে, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন, দেশে ফিরে এসে তিনি বীরের বেশে আবার অবস্থান করবেন, আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব নেবেন, আবারও দেশ শাসন করবে, এরকম বলা বলি, এরকম আলোচনা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যখন আমরা দেখছি, তখন ভিন্ন আলোচনা ভিন্ন মতো আমরা দেখছি। ভিন্ন আলোচনা ভিন্ন মতের পাশাপাশি মাঝখানের আলোচনাটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। দুই পক্ষ, আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষের দুই পক্ষ তাদের নিজেদের মতো করে সংলাপ সাজাবে, নিজেদের মতো করে স্বপ্ন সাজাবে, নিজেদের মতো করে বাস্তবতা বর্ণনা করবে, এটাই বাস্তবতা। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে, নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে কোনো ভাবনা আসে কিনা, সেরকম একটা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম মানবজমিন। মানবজমিন তাদের রিপোর্টে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে 2টা প্রস্তাব দেয়া হয়েছে এবং 2টা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে বলা হয়েছে, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না। শেখ হাসিনা কি প্রস্তাব দেয়া হলো, কারা এই প্রস্তাব দিল, কারা এই মধ্যস্থতা করছে, শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে প্রত্যার্পণ কিংবা দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা, সম্ভব হলে কবে নাগাদ হবে, সেটা একটু বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনাকে কোন 2টি প্রস্তাব দেয়া হলো এবং প্রস্তাবগুলো কি, সেটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জন্য গ্রহণযোগ্য কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত।
দর্শক, বলছিলাম দৈনিক মানবজমিন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা, আওয়ামী লীগের রাজনীতি এবং ভবিষ্যৎ, এই ব্যাপারে একটা সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছে। সেখানে তারা একটা ইনফরমেশন দিচ্ছে, শেখ হাসিনাকে মূলত দুটো প্রস্তাব দেয়া হয়েছে। এই দুটো প্রস্তাবের মধ্য থেকে একটা বাছাই করতে বলা হয়েছে। একটা প্রস্তাব তিনি যদি নাম্বার 1 প্রস্তাবে তিনি যদি মানে থাকেন, তাহলে আওয়ামী লীগের জন্য সেটা খুব একটা সুখের হবে না। যদি 2 নম্বর প্রস্তাব ভাবেন, তাহলে আওয়ামী লীগ দল হিসেবে বেঁচে যাবে, সেখানে শেখ হাসিনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, তেমন কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই প্রস্তাবটা কারা দিচ্ছে? পশ্চিমা দেশ থেকে, পশ্চিমা কোনো দেশ থেকে কিংবা পশ্চিমা একাধিক দেশ থেকে মধ্যস্থতা করা হচ্ছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করব মানবজমিনের এই রিপোর্টের প্রেক্ষাপটে। তারা যেটা শিরোনাম করেছে, তাদের শিরোনামটা এমন, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। শেখ হাসিনার ফেরার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিভাবে জড়িয়ে আছে সেই ব্যাপারটাই তারা তুলে এনেছে। সেখানে বলা হচ্ছে কোনো প্রস্তাবে সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। প্রস্তাব 1-এ বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায়। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে দেখিয়েছি যুক্তরাষ্ট্রের বিষয়, যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূসের উপর কী প্রভাব পড়তেছে বা বিভিন্ন ইস্যু, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।